শুরু হলো সব খবর। যমুনা টেলিভিশনের নিয়মিত আয়োজনে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ছোয়া খন্দকার। ঈদে মিলাদুন্নবী উপলক্ষে রাজধানীর বিভিন্ন স্থানীয় হয় জশ্নে জুলুস। স্মরণ করা হয় মহানবীর জন্ম ও মৃত্যু স্মৃতি। শোভাযাত্রায় যোগ দেন হাজার হাজার মুসল্লি। পরে শান্তি সমাবেশে বিশ্বনবীর দেখানো পথ অনুসরণের মাধ্যমে শান্তি আর ঐক্যের আহ্বান জানান বক্তারা। পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে রাজধানী সহ সারা দেশেই ছিল নজরকাড়া শোভাযাত্রা। বরাবরের মতো এবারও জশ্নে জুলুসের আয়োজন করে আঞ্জুমানে রহমানিয়া মইনিয়া মাইজভান্ডারিয়া, যাতে যোগ দেন মুসলিম উম্মার হাজারো মানুষ। 18,000 মাকলুকাত সৃষ্টির রহমত স্বরূপ আমার আল্লাহর হাবিব রহমত আলামিন আকা মাওলা মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়াতে আসছেন সমস্ত সৃষ্টিকুলের রহমত স্বরূপ। আজকের এই শুভ জন্মদিনে যার ছিল আমরা আজকে দুনিয়াতে আসি এবং দুনিয়ার নেক হায়াত এবং রহমত পাচ্ছি, সেই নবীর জন্মদিন উপলক্ষে আজকে আমরা রেলিবার করছি। এই দিনে আমাদের রাসূলের পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আগমন করেছেন, এটাই আমাদের অনেক খুশি। আমার নবীর আদর্শ বাস্তবায়ন হলে এই দেশে কোনো হানাহানি থাকবে না, কোনো মারামারি থাকবে না। মিছিলটি সোহরাওয়ার্দী উদ্যান থেকে দোয়েল চত্বর শিক্ষা ভবন হয়ে উদ্যানেই শেষ হয়। সেখানেই হয় শান্তি সমাবেশ। এ সময় বক্তারা মহানবীর দেখানো পথ অনুসরণের মাধ্যমে শান্তি আর ঐক্যের আহ্বান জানান। পবিত্র ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপলক্ষে আল্লাহর হাবিবের শুভাগমনে এইভাবে যদি কাঁধে কাঁধ মিলিয়ে আমরা যদি ঐক্যবদ্ধভাবে রাজপথে সম্প্রীতির মেসেজ জানান দিতে পারি, এই দেশে ধর্মান্ধতা থাকবে না। আমাদেরকে যদি কেউ দমন করতে চায়, দলন করতে চায়, এমন একটা জুলুম করতে চায় যে জুলুম আমার রাসূল জীবিত থাকলে যিনি এটা কখনোই মেনে নিতেন না, এই জুলুমের বিরুদ্ধে আমরা দাঁড়াবো। ফিতনা ফাসাদ উগ্রতা এমনভাবে বেড়ে গিয়েছে, মানুষের অন্তর থেকে দয়া মায়া এহসান যেন উঠে গিয়েছে। তা আমরা সারা পৃথিবীর মানুষকে এই ঈদে মিলাদুন্নবীর বার্তা পৌঁছে দিতে চাই, মানুষের অন্তরে শান্তি সম্প্রীতির বাণী প্রতিষ্ঠিত করে দিতে চাই। এদিকে ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে ঈদে মিলাদুন্নবী উপলক্ষে আনন্দ আয়োজন করে আশেকানে গাউসিয়া রহমানিয়া শহীদিয়া মাইজভান্ডারিয়া। ঈদে মিলাদুন্নবী উপলক্ষে সমাবেশ ও বর্ণাঢ্য শোভাযাত্রা করে বিশ্ব সুন্নি আন্দোলন। জাতীয় প্রেস ক্লাবের সমাবেশে বক্তারা বলেন, বিশ্বনবীর দেখানো পথ ছাড়া মানব জীবন মিথ্যা। পরে প্রেস ক্লাব থেকে হাইকোর্ট মাজার পর্যন্ত আনন্দ মিছিল করে তারা। ফয়সাল মাহমুদ, যমুনা নিউজ, ঢাকা। আজ ঈদে মিলাদুন্নবী। দেশের বিভিন্ন স্থানে নানা আয়োজনে উদযাপিত হচ্ছে দিনটি। বরাবরের মতো এবারও সবচেয়ে বড় আয়োজন বন্দরনগরীতে। পাকিস্তান থেকে আসা পীরের নেতৃত্বে জশ্নে জুলুসে অংশ নিয়েছেন লাখো মানুষ। পরে দেশ ও জাতির মঙ্গল কামনায় দোয়া করা হয়। এদিকে নগরের মুরাদপুর এলাকায় জশ্নে জুলুসে পথদলিত হয়ে 2 জনের মৃত্যু হয়েছে। এ যেন জনসমুদ্র। বন্দরনগরীতে বর্ণাঢ্য জশ্নে জুলুস, তাতে অংশ নেন লাখো মানুষ। আঞ্জুমানে রহমানিয়া আহমদিয়া সুন্নিয়া ট্রাস্টের উদ্যোগে শুরু হয় জশ্নে জুলুস। নেতৃত্ব দেন পাকিস্তানের সিরিকোটের পীর সৈয়দ মুহাম্মদ সাবির শাহ। এছাড়া বন্দরনগরী 16 শহর থেকেও বের হয় ঈদে মিলাদুন্নবী উপলক্ষে শোভাযাত্রা। সেটি বিবির হাট, মুরাদপুর সহ বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। আজকে খুশির দিন, আনন্দের দিন, ঈদের দিন। আমরা 11 মাস এই দিনটির জন্য সারা বিশ্বের মোহাম্মদী আমরা অপেক্ষা করে। পবিত্র জশ্নে জুলুসে ঈদে মিলাদুন্নবীর মাহফিলের মধ্যে আজকে আমরা আমার রাসূলকে স্বাগতম জানানোর জন্য, আনন্দের করার জন্য আমরা আজকে জামিয়ার ময়দানের মধ্যে উপস্থিত হয়েছি। এদিকে নগরীর মুরাদপুরে আয়োজিত জশ্নে জুলুসে পদদলিত হয়ে 2 জনের মৃত্যু হয়েছে। নিহতরা হলেন পটিয়ার আইয়ুব আলী ও নগরের সাইফুল ইসলাম। পর্যটন নগরী কক্সবাজার শহরেও হয়েছে জশ্নে জুলুস। মহেশখালী, কুতুবদিয়া, চকরিয়া সহ বিভিন্ন স্থানে বের করা হয় শোভাযাত্রা। অংশ নেন নানা বয়সী মানুষ। বর্ণাঢ্য শোভাযাত্রা হয়েছে নারায়ণগঞ্জেও। জশ্নে জুলুস শেষে দেশ ও জাতির শান্তি কামনায় দোয়া করা হয়। শুধু ঈদে মিলাদুন্নবী আমাদের জন্য না, সমস্ত মাখলুকের জন্য, সমস্ত সৃষ্টির জন্য ঈদে মিলাদুন্নবী। নবীর আগমনে আজকে আমাদের মন প্রফুল্ল, আজকে আমরা উজ্জীবিত। এই জন্য আমাদের বাচ্চা কাচ্চা মুরব্বিদের নিয়ে আমরা উদযাপন করি। সিলেটে গাউসিয়া কমিটির আয়োজনে শাহজালালের মাজার থেকে বের হয় জশ্নে জুলুস। অংশ নেন মুসল্লিরা।
এছাড়াও ময়মনসিংহ, মুন্সিগঞ্জ সহ দেশের বিভিন্ন স্থানেও পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে ছিল নানা আয়োজন। হুমায়ুন রশিদ, যমুনা নিউজ। চট্টগ্রামে জশ্নে জুলুসে পদদলিত হয়ে হতাহতের ঘটনার আরও বিস্তারিত তথ্য আমরা জানতে চাই সহকর্মী জুবায়েদ ইবনে শাহাদাতের কাছ থেকে। জুবায়েদ, আহতদের শারীরিক অবস্থা এখন কেমন এবং সবশেষ কি আপডেট আছে আপনার কাছে? যে কজন আহত হয়েছিলেন 5 জন, তাদের মধ্যে একজন এখনো আইসিইউতে আছেন। বাকি 4 জনের 2 জন ক্যাজুয়ালিটি এবং 2 জন 26 নম্বর ওয়ার্ডে চিকিৎসাধীন আছেন। এবং তাদের শারীরিক অবস্থা যদি বলতে চাই, এখন আগের চেয়ে কিছুটা উন্নতি হয়েছে, তবে এখনো যেহেতু ডাক্তাররা তাদেরকে অবজারভেশনে রেখেছেন, তারা চিকিৎসাধীন আছেন। এবং যার আইসিইউতে যিনি আছেন তাকে এখনো অবজারভেশনে রাখা হয়েছে, তার অবস্থাটা এখনই কিছু বলা যাচ্ছে না। চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালকের সাথে আমরা কথা বলেছিলাম, তারা বলেছেন যেভাবে তাদের চিকিৎসা প্রদান বা স্বাভাবিক কার্যক্রম পরিচালনার প্রয়োজন সেগুলো তারা করছেন এবং গুরুত্ব সহকারেই করছেন। এখানে জুলুসের আয়োজক কর্তৃপক্ষের অনেকেই উপস্থিত আছেন, তারা এই জায়গায় তাদের যারা হতাহত হয়েছেন তাদের খোঁজখবর রাখছেন, স্বজনদেরকেও আমরা এখানে দেখছি। এছাড়া আজকে জুলুসের ঘটনা 2 জন নিহত হয়েছেন, যাদের মধ্যে একজন 13 বছর বয়সী কিশোর সাইফুল, তিনি পদদলিত হয়ে মারা গেছেন, তার বাড়ি বাকুলিয়া কালামিয়া বাজার এলাকায়। এবং আরেকজন যিনি হিট স্ট্রোকে মারা গেছেন 60 বছর বয়সী আইয়ুব আলী, তার বাড়ি পটিয়া উপজেলার মেহেরাটি গ্রামে। এবং এই ঘটনা আসলে বেশ দীর্ঘ সময় ধরে চট্টগ্রামে এই জশ্নে জুলুস ঈদে মিলাদুন্নবীর যে শোভাযাত্রা সেটা আয়োজন করা হচ্ছে। তবে এই ধরনের ঘটনা এবারই প্রথম, এবং এই ঘটনায় যারা সংশ্লিষ্টরা আছেন তারাও তাদের দিক থেকে চেষ্টা করছেন যে যারা হতাহত হয়েছেন তাদেরকে চিকিৎসা দেওয়া সহ যাবতীয় যে সকল তাদের কার্যক্রম সেগুলোতে সহযোগিতা করা। পাশাপাশি যারা নিহত হয়েছেন তাদেরকে নিয়ে যাওয়া হয়েছে, তাদের যে ধর্মীয় আচার অনুযায়ী তাদের শেষকৃত্য যেটা হবে সেটার প্রস্তুতি চলছে। এই ছিল আমার কাছে সর্বশেষ ছোঁয়া। জুবায়েদ, অনেক ধন্যবাদ আপনাকে। রাজবাড়ীর গোয়ালন্দে নুরাল পাগলা মাজারে হামলা, ভাঙচুর এবং একজন নিহতের পর সেখানকার পরিস্থিতি এখনও থমথমে। তবে নিরাপত্তা জোরদার করেছে আইনশৃঙ্খলা বাহিনী। কবর থেকে দেহাবশেষ তুলে আগুন দেওয়ার ঘটনায় নিন্দা জানিয়েছেন স্থানীয়রা। হামলা ভাঙচুরের সময় নিহত রাসেল মোল্লার পরিবারে চলছে আহাজারি। ধ্বংসযজ্ঞের চিহ্ন প্রতিটি ঘরে, দরজা জানালা থেকে শুরু করে আসবাবপত্র ভাঙচুর, সাথে আগুনের ক্ষত ছড়িয়ে রয়েছে রাজবাড়িতে নুরাল পাগলার দরবার ও বাড়ি জুড়ে। মাজার ও দরবারে হামলা এবং ভাঙচুর, কবর থেকে দেহাবশেষ তুলে পুড়িয়ে দেওয়ার ঘটনায় আলোচনায় এখন গোয়ালন্দ এলাকা। একদিন পরও উৎসুক জনতার ভিড় সেখানে, যদিও পুরো এলাকা নিয়ন্ত্রণে রেখেছে আইন শৃঙ্খলা বাহিনী। কবর থেকে দেহাবশেষ তুলে পুড়িয়ে দেওয়ার ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয়রাও। ভেতরে এসে দেখলাম তার কবর যেখানে দিছিল তো ওখানে লাশ নাই, কবরটা ফাঁকা, আর অনেক পুরা ভাঙচুর করছে, এগুলি দেখা গেছে। হয়তো সে অন্যায় করতে পারে, পাপ করতে পারে, তার জন্য আইন আছে, দেশ আছে, আদালত আছে, বিচার আছে, কিন্তু এইভাবে পুড়িয়ে রোডের উপরে এগুলো করা আমি মনে করি এটা কোনো সভ্য সমাজের লোকের দ্বারা এটা সম্ভব নয়। আমার বাড়ি আক্রমণ হয় আমার বাড়ির মিঠাল ভেঙে ফেলেছে, আমার বাড়ির টিন, ঘরের চাল, মোটমাট 3টা ঘর, 2টা জানলা আমার ভেঙেছে। মাজারে হামলা ভাঙচুরের সময় প্রাণ যায় রাসেল মোল্লা নামের এক যুবকের। তার মৃত্যুতে শোকস্তব্ধ হয়ে আছে পরিবারটি। ঘটনার সাথে জড়িতদের শাস্তির দাবি জানিয়েছেন স্বজনরা। আমরা কাজটা শেষ করে যখন ভিতরে চলে গেছি তখন এরকম বিশৃঙ্খলা শুরু, তারপরে আমার ভাই আমার কাছ থেকে দূরে চলে গেছে। পুলিশের ওপর হামলার ঘটনায় একটি মামলা হয়েছে। গোয়ালন্দ ঘাট থানায় এএসআই সেলিম বাদী হয়ে মামলাটি করেন। যারা ইচ্ছাকৃতভাবে একটা শান্তিপূর্ণ পরিবেশকে যারা বিঘ্নিত করতে চায়, সাধারণ মানুষের শান্তি শৃঙ্খলা নষ্ট করতে চায়, দেশের মানুষ, আইন শৃঙ্খলা বাহিনী অবশ্যই তাদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেবে। আমরা গতকালকেই একটা মামলা দায়ের করেছি গোয়ালন্দ ঘাট থানায়। অজ্ঞাতনামা ৩৫০০ আমরা অজ্ঞাতনামা দিয়ে আমরা একটি মামলা দায়ের করেছি।
গতকাল জুমার নামাজের পর তৌহিদি জনতার ব্যানারে নুরাল পাগলা দরবার শরীফে হামলা ও ভাঙচুর চালানো হয়। কবর থেকে মরদেহ তুলে পুড়িয়ে দেয় বিক্ষুব্ধরা। ভাঙচুর করা হয় পুলিশের 3টি গাড়িও। সহিংসতা চলাকালে আহত হয় অর্ধ শতাধিক। রাতেই হাসপাতালে মারা যান রাসেল মোল্লা। জারিন অর্নি, যমুনা নিউজ। আমরা প্রতিবেদনটি দেখছিলাম, এবার একটু সরাসরি যুক্ত হব, সবশেষ তথ্য জানবো আমার সহকর্মী রুবেলুর রহমানের কাছ থেকে। রুবেলুর, এলাকার পরিস্থিতি এখন কেমন এবং এই যে মরদেহ পোড়ানো, একজন নিহত হলেন, এই ঘটনায় কোনো মামলা বা আটকের কোনো তথ্য আপনি পেলেন কিনা? তো আমি এই মুহূর্তে যদি আসলে এই ঘটনাস্থলের কথা বলি তাহলে পরিবেশটা কিন্তু অনেকটাই স্বাভাবিক হয়ে এসেছে। বিভিন্ন স্থান থেকে উৎসুক জনতা এবং আশপাশের যারা স্থানীয় জনগণ রয়েছে তারা কিন্তু এই দরবারের সামনে আসছেন, এই মাজারের সামনে আসছেন এবং দেখার চেষ্টা করছেন। তবে নিরাপত্তা কর্মীরা কিন্তু নিরাপত্তার অজুহাত দেখিয়ে তাদেরকে সরিয়ে দেওয়া হচ্ছে এবং এখন পর্যন্ত এই ঘটনায় আমরা যেটা জেনেছি, হামলা, ভাঙচুর বা অগ্নিসংযোগের ঘটনা কিন্তু এখন পর্যন্ত কোনো মামলা হয়নি। তবে পুলিশের উপর হামলা এবং সরকারি কাজে বাধা প্রদান করার কারণে কিন্তু অজ্ঞাতনামা আসামি করে ৩৫০০ ব্যক্তির নামে মামলা দায়ের করা হয়েছে। তাছাড়া কিন্তু এখানে আর কোনো মামলা হয়নি এখন পর্যন্ত। এবং আমি পুলিশ সুপারের সঙ্গে কথা বলেছি, তারা বলেছে আমরা অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করব। তবে এখন পর্যন্ত এই ঘটনায় কোনো আটকও নেই। কিন্তু এছাড়া বিভিন্ন সময় আমরা দেখেছি র্যাবের প্রতিনিধি দল, সেনাবাহিনীর প্রতিনিধি দল কিন্তু ঘটনাস্থল পরিদর্শন করেছেন এবং এলাকার যে পরিস্থিতি এবং আইন শৃঙ্খলা পরিস্থিতি উন্নতির জন্য কিন্তু তারা কাজ করছেন। সব বিষয়ে যদি বলতে চাই তাহলে কিন্তু এই মুহূর্তে কিন্তু এখানকার পরিবেশ আগের থেকে অনেক স্বাভাবিক হয়ে এসেছে এবং স্বাভাবিকভাবে আশপাশের লোকজন চলাচল করছেন। তবে স্থানীয় একটা বিষয় যারা আসছেন তারা কিন্তু অভিযোগ করেছেন যে আসলে যে কাজটি এখানে হয়েছে, কবর থেকে মরদেহ তুলে সড়কে নিয়ে পুরানো, এটি আসলে ইসলামের শরিয়ত বহির্ভূত এবং ইসলামে আসলে এটি যায় কিনা তারা ভেবে দেখার কথা বলেছেন। এবং স্থানীয় এক বাসিন্দা বলেছেন কালকে যখন এই মাজারে হামলা হয় ঠিক তার পাশেই তার বাড়ি, এই বাড়িটিকে কিন্তু হামলা করে ভাঙচুর করা হয়েছে এবং তার বাড়িটি ক্ষতিগ্রস্ত হয়েছে বলে সে অভিযোগ করেছেন। এবং এই ঘটনা আমরা আর যে বিষয়টি জেনেছি যে রাসেল মোল্লা নামে এক যুবক মারা গেছেন। আসলে সেই যুবকের মরদেহ এখনো দাফন সম্পন্ন হয়নি এবং সেই যুবকের পরিবার কিন্তু দাবি করেছেন ঘটনার সঙ্গে যারা জড়িত তাদেরকে শাস্তির আওতায় আনা উচিত। সোয়া। জি অবশ্যই রুবেলুর, অনেক ধন্যবাদ আপনাকে যোগ দেওয়ার জন্য। কয়েক সপ্তাহের মধ্যে দেশে ফিরবেন তারেক রহমান, এ কথা জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডাক্তার এজেডএম জাহিদ হোসেন। শনিবার জাতীয় প্রেসক্লাবে পূবালী ব্যাংক কর্মচারী সংঘের সম্মেলনে তিনি বলেন, পতিত স্বৈরাচার পেছন থেকে এসে জনগণের অধিকার হরণ করার পায়তারা করছে। যারা দেশের স্বাধীনতা সার্বভৌমত্বে বিশ্বাসী নয় তারা এখনও ষড়যন্ত্র করছে বলে অভিযোগ করেন ডাক্তার জাহিদ হোসেন। তিনি বলেন, তারেক রহমানের নেতৃত্বে নির্বাচন বানচালের ষড়যন্ত্র প্রতিহত করা হবে। পিআর পদ্ধতি বেআইনি উল্লেখ করে তিনি বলেন, ফেব্রুয়ারিতেই নির্বাচন অনুষ্ঠিত হবে। সংবিধান ইস্যুতে আবেগী না হয়ে জন আকাঙ্ক্ষা বুঝতে হবে বলে জানান তিনি। আগামী হয়তো দেখা যাবে, খুব বেশি দিন দূরে নেই, কয়েক সপ্তাহের মধ্যেই আগামী জাতীয় নির্বাচনের বহু আগেই ইনশাল্লাহ উনি আমাদের মাঝে উপস্থিত থেকে সশরীরে নেতৃত্ব দিবেন। নারীদের হয়রানি রোধে ডাকসুর বিশেষ সেল গঠন করা হবে, এই প্রতিশ্রুতি দিয়েছেন ছাত্রদলের ভিপি প্রার্থী আবিদুল ইসলাম খান। বলেন, ৩০ দিনের মধ্যে যে কোনো অভিযোগ নিরসন করা হবে। সকালে প্রচারণার সময় তিনি আরও বলেন, অতীতের নোংরা রাজনৈতিক সংস্কৃতিতে যেতে চায় না তরুণ প্রজন্ম। বিতর্ক, কথা কাটাকাটি হলেও দিন শেষে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। আচরণবিধি লঙ্ঘন ও অনলাইনে প্রোপাগান্ডা ছড়ানোর কারণে ছাত্রদল সমর্থিত প্রার্থীরা চিফ রিটার্নিং অফিসার বরাবর একটি অভিযোগপত্র দাখিল করেন। সংবাদ সম্মেলনে স্বতন্ত্র শিক্ষার্থী ঐক্য প্যানেলের ভিপি প্রার্থী উমামা ফাতেমা বলেন, মেয়েদের ভোট কেন্দ্রে নিয়ে আসাই বড় চ্যালেঞ্জ। নিরাপত্তার কথা চিন্তা করে অনেকেই বাড়িতে চলে গেছে। শিবির সমর্থিত প্রার্থী ফরহাদ হোসেন বলেন, নির্ধারিত সময়ে প্রার্থিতা প্রত্যাহার না করে এখন পদ ছেড়ে দেয়া বাহ্যিক চাপের কারণ হতে পারে। এদিকে বৈষম্য বিরোধী শিক্ষার্থী সংসদ প্যানেলের জিএস প্রার্থী বাকের মজুমদার বলেন, মাহিন সরকার নিজে থেকেই নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছেন। বিকেলে স্বতন্ত্র এজিএস প্রার্থী তাহমিদ আল মুদাসির চৌধুরী অভিযোগ করেন, বিশ্ববিদ্যালয়ের আচরণ রাজনৈতিক প্রার্থী ও স্বতন্ত্র প্রার্থীদের ক্ষেত্রে বৈষম্যমূলক। এমন পরিস্থিতিতে নির্বাচন সুষ্ঠু হওয়া নিয়ে শঙ্কা প্রকাশ করেন তিনি। ডাকসুর আন্ডারে এমন একটা সুরক্ষা সেল করা হবে যেটা ৩০ দিনের মধ্যে এই ধরনের কেসগুলোকে নিষ্পত্তি করার জন্য
জোরদার করবে। নারীদের বিষয়টাতে আমরা যথেষ্ট কনসার্ন আছে। 47% মেয়ে ভোটার, তো 47 মেয়ে ভোটার যদি হচ্ছে ভোট কেন্দ্রে আসে তাহলে কিন্তু ভোটার টার্ন আউট 35,000-এর বেশি হয়ে যাবে। সো আমরা এটাই আশা করি যে মেয়েরা হচ্ছে গণহারে এখানে ভোট দিতে আসবে। দলীয় লোকজন এখানে ফেভার পায় তাহলে আমরা এটা খুব সিরিয়াসলি দেখব এবং এটা সতর্কতার সাথে দেখব। শিক্ষার্থীরা যদি দেখে যে বিশ্ববিদ্যালয় প্রশাসন, প্রভোস্ট, নির্বাচন কমিশন কোনো কারণে পক্ষপাতদুষ্ট আচরণ করছেন তাহলে আমরা এটা শিক্ষার্থীরা নিশ্চয়ই এটি মানে আশাহত হবে। মাহিন সরকারকে চাপ দিয়ে সরাতে কেউ পারবে না। মাহিন সরকার না, এখানে যারাই আছে এদের কাউরে চাপ দিয়ে সরাতে পারবে না। সবাই গার্ডসোলা, এরা সবাই হচ্ছে ফ্যাসিবাদের বিরুদ্ধে, শেখ হাসিনার বিরুদ্ধে লড়াই করে এসেছে। ডাকসু নির্বাচনের শেষ সময়ের প্রচার কার্যক্রম কেমন চলছে সেটি জানাবো আপনাদের। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে আমার সহকর্মী মাইনুল মারুফ আমার সঙ্গে যোগ দিয়েছেন। মাইনুল, কালই তো শেষ প্রচারণা, যেমনটি জানাচ্ছিলাম দর্শকদের, শেষ মুহূর্তে প্রার্থীদের দৌড়ঝাঁপ কেমন দেখছেন এবং সার্বিক পরিস্থিতিও আমাদের জানাবেন। আজকের সারা দিন ধরেই কিন্তু প্রার্থীরা শেষ মুহূর্তে প্রচারণায় ব্যস্ত ছিলেন। তারা বিভিন্ন হলগুলোতে গিয়েছেন এবং সেখানে গিয়ে যে সাধারণ শিক্ষার্থী এবং ভোটাররা রয়েছেন তাদের সাথে কথা বলেছেন, বিভিন্ন রকমের প্রতিশ্রুতি দিয়েছেন। এর বাইরে আজকে কিন্তু কিছুক্ষণ আগে ছাত্রদল নির্বাচন কমিশনে যে ডাকসু নির্বাচনের যে নির্বাচন কমিশন সেখানে গিয়ে অভিযোগ দায়ের করেছেন। সেখানে তারা অনলাইনে প্রোপাগান্ডা ছড়ানোর অভিযোগ করেছেন, পাশাপাশি নির্বাচনী আচরণবিধি ভঙ্গেরও অভিযোগ করেছেন। এবং এর পরবর্তীতে যেই নির্বাচনী কর্মকর্তা রয়েছেন তিনি বলেছেন যে আগামী ডাকসু ইলেকশন উপলক্ষে যেই ভোট কেন্দ্রের সংখ্যা বাড়ানো, লেভেল প্লেইং ফিল্ড তৈরি এবং নির্বাচনকে স্বচ্ছ করার জন্য সব রকমের প্রস্তুতি তারা নিচ্ছেন এবং এখনও কাজ চলছে। ভোটার বিশেষ করে সকল প্রার্থীরাই বলছিলেন যে ভোট কেন্দ্রের সংখ্যা বাড়ানোর কথা। সেই ভোট কেন্দ্র বাড়ানোর বিষয়ে তিনি বলেছেন যে ভোট কেন্দ্র বাড়ানোর বিষয়ে নির্বাচন কমিশন কাজ করছে এবং ভোট কেন্দ্র বাড়ানো হবে বলেও কিন্তু তিনি আশ্বাস দিয়েছেন। এর বাইরে আজকে আমরা দেখেছি যে এখানে কিন্তু বিভিন্ন প্রার্থীরা এসেছেন মধুর ক্যান্টিনের সামনে। এখানে তারা বিভিন্ন প্রার্থীরা তাদের নির্বাচনী ইশতেহার দিয়েছেন, প্রতিশ্রুতি দিয়েছেন। আর অন্যান্য প্রার্থী যারা আছেন, বিশেষ করে রাজনৈতিক দলের সমর্থিত যে সকল প্রার্থীরা রয়েছেন তারা বিভিন্ন কেন্দ্রে গিয়ে তাদের ইশতেহার সম্পর্কে বলেছেন। পাশাপাশি যারা শিক্ষার্থী রয়েছেন, ভোটার রয়েছেন, তাদেরকে তাদের দলের বার্তা, তারা কি করতে চান আগামী নির্বাচনে জয়লাভ করার পর এবং পাশাপাশি যে তার নির্বাচনে জেতার পর তারা ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে সকল উন্নয়নে অবদান রাখতে চান সে সকল বিষয় কিন্তু তুলে ধরেছেন বলছেন এবং নানান প্রতিশ্রুতি দিচ্ছেন। মাইনুল, আপনাকে অনেক ধন্যবাদ। ছুটির দিনে কিছুটা ঢিলে ঢালা ডাকসু নির্বাচনের প্রচারণা। ক্যাম্পাসের শিক্ষার্থীদের মধ্যে লিফলেট বিতরণ করছেন প্রার্থীরা। বেলা 12:30 নাগাদ 8 দফা ইশতেহার তুলে ধরেন ছাত্রদলের ভিপি প্রার্থী শেখ সাদি হাসান। তারা জানান বৈষম্যহীন ক্যাম্পাস তৈরির এটাই বড় সুযোগ। উন্নত আবাসন, খাবারের মান উন্নয়ন ও নারীদের জন্য নিরাপদ ক্যাম্পাস গড়ার গুরুত্ব তুলে ধরেন ছাত্রদল মনোনীত প্রার্থী। খেলাধুলা ও শরীরচর্চায় গুরুত্বারোপের ব্যাপারে দ্রুততম সময়ের মধ্যে ব্যবস্থা নেওয়ার প্রতিশ্রুতি দেয় ছাত্রদলের প্যানেল। ডাকসু নির্বাচনের আচরণবিধি কিছুটা কঠিন হওয়ায় প্রচারণার গতি ধীর বলে দাবি করেন তারা। এদিকে ভোটের দিন ব্রেইল পদ্ধতির ব্যালট চান দৃষ্টি প্রতিবন্ধী শিক্ষার্থীরা। এবারের ডাকসু নির্বাচনে মোট 60 জন দৃষ্টি প্রতিবন্ধী ভোটার রয়েছেন। শিক্ষাবান্ধব, নিরাপদ, মুক্ত ও বৈচিত্র্যময় ক্যাম্পাস, গেস্টরুম, গণরুমের সাংস্কৃতিক ট্যাগিং, নিপীড়ন, মানসিকভাবে হেনস্থা, সন্ত্রাসের আত্মবিনাশী প্রক্রিয়াকে চিরতরে ক্যাম্পাস থেকে উৎখাত করা হবে। মনোনয়ন তোলার সময় হয় তখন আমাদের অধিকাংশ মেয়েরাই কিন্তু, যারা আমরা ভাবছিলাম যে তারা মনোনয়ন তুলবে কিন্তু তারা তুলেনি। এর একটা বৃহত্তম কারণ ছিল যে তারা নাকি বিভিন্ন থ্রেট পাচ্ছে। আমাদের এখানে প্রচারণার বেসিসটা হচ্ছে যে আমি প্রথমত দুইভাবে চালাচ্ছি, সেটা হচ্ছে যে ডিপার্টমেন্ট ভিত্তিক এবং হল ভিত্তিক। নির্বাচনের তফসিল ঘোষণার আগে তিস্তা মহাপরিকল্পনা শুরুর দাবিতে নীলফামারীর ডালিয়া ব্যারেজে অনুষ্ঠিত হচ্ছে নৌকা সমাবেশ। এ বিষয়ে খোঁজখবর রাখছেন এবং সেখানে আছে আমার সহকর্মী সরকার মাজহারুল মান্নান। আচ্ছা, দাবি তুলে ধরতে ব্যতিক্রমী যে পদক্ষেপটি নেওয়া হলো সেটি সম্পর্কে আমাদেরও একটু জানাবেন। একটুখানি দেখাতে পারি যে আলোর মিছিল তিস্তা মহাপরিকল্পনা নির্বাচনী তফসিল ঘোষণার ঠিক আগে অর্থাৎ ডিসেম্বরের প্রথম সপ্তাহে এই যে চালুর দাবিতে অর্থাৎ বাস্তবায়নের কাজটি শুরু করবার দাবিতে এই আন্দোলনটি শুরু হয়েছে। কিছুক্ষণ আগে এখানে সমাবেশ হয়েছে, এখন মশাল জ্বালানো হয়েছে। এই মশাল এই ভাটিতে এখন 30 কিলোমিটার ব্যাপী এই মশাল যাবে এবং আমরা একটু শুনে নিতে চাই এখানে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের যে তিস্তা বাঁচাও নদী বাঁচাও সংগ্রাম পরিষদের সভাপতি আছেন। আমি আপনার কাছে জানতে চাই কেন এই আয়োজনটা? আলো জ্বালাতে
করতে হবে, ডিসেম্বরের উদ্বোধন চাই তিস্তা, আর কালক্ষেপণ চাই না। ডিসেম্বরে চাই নিজস্ব টাকায় যেটা বরাদ্দ করা হয়েছে, চূড়ান্ত করেছে, বলবে চীন কখন টাকা দিবে দেখ, নিজের টাকা যেটা আছে সেইটা টাকা এক সবাই পাস করে ডিসেম্বরে অন্তর্বর্তীকালীন সরকার এই প্রকল্পের উদ্বোধন করবেন। সেই দাবিতে পরবর্তীতে নির্বাচিত সরকার যারা আসবেন তারা এই প্রকল্পের ধারাবাহিকতা রক্ষা। অর্থাৎ আপনি যেটা শুনছিলেন যে যারা আন্দোলনকারীরা যেটা বলবার চেষ্টা করছেন যে নির্বাচনের তফসিল ঘোষণার আগেই অর্থাৎ ডিসেম্বরের প্রথম সপ্তাহেই তারা তিস্তা মহাপরিকল্পনার যে কাজটি আছে সেই কাজটি শুরুর তারা দাবি করেছেন এবং এই দাবিটি যত বাস্তবায়ন না হওয়া পর্যন্ত আগামী 2 মাস ব্যাপী এই আন্দোলনটি চলবে এবং রংপুরে বিভাগীয় সমাবেশ হবে। সেটি যদি বাস্তবায়ন না হয় তাহলে ঢাকা অভিমুখে তিস্তাবাসী লং মার্চ করবে। সোয়া জি মাঝার, অনেক ধন্যবাদ আপনাকে আমাদের সঙ্গে যোগ দেওয়ার জন্য। শুক্রবার সন্ধ্যায় দ্বিতীয়বারের মতো হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের পর আজ অনেকটাই শান্ত রাজধানীর কাকরাইলের জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়। সকাল থেকে কার্যালয়ে 2-1জন নেতাকর্মী আসলেও গুরুত্বপূর্ণ নেতাদের দেখা যায়নি। এদিকে অপ্রীতিকর ঘটনা এড়াতে রাত থেকেই মোতায়েন রয়েছে পুলিশ। শুক্রবার সন্ধ্যায় বিক্ষোভকারীদের একটি দল জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে ব্যাপক ভাঙচুর ও অগ্নিসংযোগ করে। এ সময় রাহুল ও মনির নামে 2 জন গুলিবিদ্ধ হয়। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে তাদের চিকিৎসা চলছে। এর আগে গত 30 আগস্ট সন্ধ্যায় জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটে। জাতীয় পার্টির কার্যালয়ে হামলার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে বিএনপি। এটি গণতন্ত্র ও জুলাই চেতনার সাথে সাংঘর্ষিক বলে উল্লেখ করা হয়। শুক্রবার রাতে গণমাধ্যমে বিএনপির পাঠানো বিবৃতিতে বলা হয়, কোনো রাজনৈতিক দলের সাংগঠনিক তৎপরতা অব্যাহত থাকবে কিনা তা নির্ভর করে জনগণের ইচ্ছা অনিচ্ছার উপর। হামলা করে কার্যক্রম থামিয়ে দেয়া বহুদলীয় গণতান্ত্রিক নীতির সাথে সামঞ্জস্যপূর্ণ নয়। এতে আরও বলা হয়, জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে হামলা ও ভাঙচুরের ঘটনা গণতান্ত্রিক রাষ্ট্র বিনির্মাণের প্রত্যাশা পূরণে বিভ্রান্তি ও হতাশা সৃষ্টি করবে। বিবৃতিতে আরও বলা হয়, শক্তি প্রয়োগের মাধ্যমে রাজনীতিতে ভিন্নমত প্রকাশের স্বাধীনতাকে বাধা দেয়া স্বৈরাচারী মনোভাবেরই বহিঃপ্রকাশ। যারা ডিসেম্বরে নির্বাচন চেয়েছিল তারাই এখন ভোট পেছানোর ষড়যন্ত্র করছে। চলছে আওয়ামী লীগকে পুনর্বাসনের চেষ্টাও। আর এমন মন্তব্য করেছেন এলজিআরডি উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। দুপুরে পল্লী দারিদ্র্য বিমোচন ফাউন্ডেশনের নবনিযুক্ত কর্মকর্তা কর্মচারীদের ওরিয়েন্টেশনে তিনি বলেন, নির্বাচন বানচালের অপচেষ্টা সফল হতে দেয়া যাবে না। পল্লী দারিদ্র বিমোচন ফাউন্ডেশন পিডিবিএফ এর নবনিযুক্ত কর্মকর্তা কর্মচারীদের ওরিয়েন্টেশন অনুষ্ঠান হয় রাজধানীর শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ে। এবার 3টি পদে নিয়োগ পেয়েছেন 1665 জন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। বলেন, যারা ডিসেম্বরে নির্বাচন চেয়েছিল তারাই এখন ভোট পেছানো ষড়যন্ত্রে লিপ্ত। চলছে আওয়ামী লীগকে পুনর্বাসনের চেষ্টাও। যারা ডিসেম্বরে ইলেকশন চেয়েছিল বা বিভিন্ন সময় ইলেকশনের দাবি করেছে তাদের অনেকেই আবার এখন ইলেকশন চাচ্ছে না, কিংবা ইলেকশন পিছানোর নির্বাচন পিছানোর না ষড়যন্ত্রে জড়িত হচ্ছে। এটা কেন হচ্ছে তাও খুব স্পষ্ট যে আওয়ামী লীগকে ফিরিয়ে একটা ইনক্লুসিভ ইলেকশন করার পরিকল্পনা তাদের মাথায় ছিল, কিন্তু তারা এখন দেখতে পাচ্ছে যে ফেব্রুয়ারিতে যে ইলেকশন হতে যাচ্ছে সেখানে ফ্যাসিবাদীদের অংশগ্রহণ করার সুযোগটা থাকছে না বলে তাদের এখন মাথা নষ্ট হয়ে গেছে। জাতীয় পার্টির কার্যালয়ে হামলা প্রসঙ্গে উপদেষ্টা বলেন, কাদের ইন্ধনে এ ধরনের হামলা তা খতিয়ে দেখা হবে। কোনো রাজনৈতিক দলকে যদি নিষিদ্ধ করার দাবি উঠে ইতিপূর্বে সরকার সেটা বিবেচনায় নিয়েছে। সেটা রাজনৈতিক দলগুলো আপনারা জানেন যে ঐকমত্যের ভিত্তিতেই অন্তর্বর্তীকালীন সরকার সিদ্ধান্ত নিয়ে থাকে। রাজনৈতিক দলগুলো সে বিষয়ে দাবি জানাতে পারে, কথা বলতে পারে, তবে যে কোনো ধরনের ভ্যান্ডালিজম অবশ্যই সরকার নিরুৎসাহিত করবে। এর আগে নবনিযুক্ত কর্মকর্তাদের উদ্দেশ্যে প্রধান অতিথি সততা, নিষ্ঠা ও পেশাদারিত্বের মাধ্যমে পিডিবিএফকে এগিয়ে নিতে কাজ করার আহ্বান জানান। একই দিনে দুপুরে রাজধানীর মিরপুর মডেল একাডেমি প্রাঙ্গণে শহীদ আহনাফ স্মরণে উদ্বোধন করা হয় বীর শহীদ আহনাফ গ্রন্থাগার। 2024 সালের আগস্টে বৈষম্য বিরোধী আন্দোলনে পুলিশের গুলিতে নিহত হন আহনাফ। বক্তারা বলেন, শহীদের স্বপ্ন ও আত্মত্যাগ সমাজ পরিবর্তনের আন্দোলনে নতুন প্রেরণা হয়ে থাকবে। রেদওয়ান আহমেদ, যমুনা নিউজ, ঢাকা। রাজনৈতিক ঐক্য ছাড়া পাথর লুট ঠেকানো সম্ভব নয়,
এমন মন্তব্য করেছেন পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। দুপুরের রাজধানীর সিডাপ মিলনায়তনে ঢাকার জলাধার পুনরুদ্ধার চ্যালেঞ্জ ও সম্ভাবনা নিয়ে নগর সংলাপে তিনি জানান, পাথরের বিষয়টি তার মন্ত্রণালয়ের নয়, তবে তিনি স্বীকার করেন বিষয়টির সাথে পরিবেশ জড়িত বলে তারও কিছু দায় রয়েছে। চলন বিল নিয়ে এখনো কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি বলেও জানান পরিবেশ উপদেষ্টা। তিনি জানান, তুরাগ নদীতে 17 কিলোমিটার ড্রেজিং করা হবে। রাজনৈতিক সমর্থন যদি না থাকে তাহলে তো প্রশাসন আপনাকে সাহায্য করবে না। প্রশাসন যদি আপনাকে সাহায্য না করে, এটা তো কোন একক ব্যক্তি বা একক উপদেষ্টার পক্ষে বসে বসে নদী দখলকারী স্থাপনা ভাঙা সম্ভব না। এটা প্রশাসন ভাঙবে। পাথর উত্তোলন অবৈধভাবে রোধ করা প্রশাসন করবে। সেখানে প্রশাসনের ওই রাজনৈতিক সমর্থনটুকু লাগে, যেটা আমরা বারবার নদীর ক্ষেত্রে, জলাশয়ের ক্ষেত্রে দেখেছি, সেটা একেবারেই অনুপস্থিত। বাঁকখালী নদীকে আমরা অবশ্যই দখলমুক্ত করব। মাদক নিয়ন্ত্রণ আইনে ফের গ্রেফতার হলো ক্যাসিনো কাণ্ডের আলোচিত সেলিম প্রধান। তাকে সহ গ্রেফতার 9 জনকে কারাগারে পাঠিয়েছে আদালত। গুলশান থানা পুলিশ জানিয়েছে, বাড়িধারায় নেক্সাস ক্যাফে প্যালেস রেস্টুরেন্টের আড়ালে চলত অবৈধ সীসা বার। আবাসিক এলাকায় মাদক কারবারে ক্ষুব্ধ এলাকাবাসী। বাড়িধারা ডিপ্লোম্যাটিক জোনের 12 নম্বর সড়কের এই দ্বিতল ভবনে হঠাৎ চোখ পড়লে মনে হবে জুলাই অভ্যুত্থানের কোনো স্মৃতি সংগ্রহশালা। ভবনের সামনের অংশে বড় আকারে রংপুরের আবু সাইদ ও মীর মাহফুজুর রহমান মুগ্ধের ছবি টাঙ্গানো আছে। আন্দোলনের দিনলিপি জানিয়ে জুলাই ক্যালেন্ডারও। ভবনে ঢুকতেই হাতের ডানে জুলাইয়ে নিহত আরও কয়েকজনের ছবি। ততক্ষণে ভুল ভাঙবে, এটি আসলে একটি রেস্টুরেন্ট। পুলিশ জানিয়েছে, জুলাইয়ের চেতনাকে সামনে রেখে পেছনে চলত মাদক সীসার কাজ কারবার। শুক্রবার মধ্যরাতে এই ভবনেই অভিযান চালায় পুলিশ। পুলিশের উপস্থিতি টের পেয়ে সবাইকে নিয়ে পালানোর চেষ্টা করে সেলিম প্রধান। রাত 3টার দিকে 9 জনকে গ্রেফতার করে পুলিশ। উদ্ধার করা হয় নগদ টাকাসহ সীসা ও সীসা গ্রহণের সরঞ্জাম। শনিবার দুপুরে গিয়ে দেখা যায় রেস্টুরেন্টটি তখনও খোলা। অভ্যর্থনা অংশে রেস্টুরেন্টের ট্রেড লাইসেন্স এর সাথে সেলিম প্রধানের নানা সময়ের ছবি টাঙ্গানো। তবে ট্রেড লাইসেন্সের সাথে এই রেস্টুরেন্টের নামের মিল পাওয়া যায়নি। দখল করে অবৈধভাবে যে নারী কেলেঙ্কারি, হস্কি মুস্কি ব্যবসা বাণিজ্য করতেছে এখানে। আবাসিক এলাকার মানুষের অনেক ডিস্টার্ব হয়। সারা রাত এখানে অবৈধভাবে মানুষ আড্ডাবাজি করে, গাড়ি গুড়ি নিয়ে যানজট করে। তারপরে এখানে সারা রাত মানে খারাপ কাজ কাম চলে। সেলিম প্রধানের বিরুদ্ধে ভয়ে অনেকেই মুখ খুলছেন না। তবে বাড়িধারা সোসাইটির মহাসচিব জানান, দীর্ঘদিন ধরেই নানা অভিযোগ আসছিল তার কাছে। আবাসিক এলাকায় এমন অবৈধ সীসা বার নিয়ে সেলিম প্রধানকে জানালেও লাভ হয়নি। আমি জানি সে এখানে বই রাখবে, প্লাস হলো কফি খাওয়াবে মানুষকে, মানুষ আসবে, কফি খাবে, বই পড়বে, এই হলো ওনার বক্তব্য ছিল আমাদের সাথে। যদিও একটা রেসিডেন্সিয়াল এলাকায় কোনো এই ধরনের রেস্টুরেন্ট চলতে পারে না, উনি খুব পাওয়ারফুল লোক জানি আমরা, এই জন্য ভয়েও আমরা অনেক কিছু অনেক সময় বলি নেই। তো এই ধরনের আচার আচরণ, এই ধরনের হট্টগোল ইতিমধ্যে প্রায় হইতেছে, যতটুকু আমার নলেজে আছে। 2019 সালে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে থাইল্যান্ডগামী বিমান থেকে নামিয়ে সেলিম প্রধানকে গ্রেপ্তার করে র্যাব। বাংলাদেশে অনলাইন ক্যাসিনোর মূল হোতা এই সেলিম প্রধান। দুদকের মামলায় তিনি 4 বছর সাজাও খেটেছিলেন। সম্প্রতি একটি রাজনৈতিক দলও গঠন করেন তিনি। আল আমিন হক, যমুনা নিউজ, ঢাকা। পার্বত্য অঞ্চলে নানা আয়োজনে পালিত হচ্ছে বৌদ্ধ সম্প্রদায়ের অন্যতম ধর্মীয় উৎসব মধু পূর্ণিমা। সকাল থেকে বিহারে বিহারে পঞ্চশীল গ্রহণের মধ্য দিয়ে শুরু হয় দিনের আনুষ্ঠানিকতা। পরে বুদ্ধের উদ্দেশ্যে পুণ্যার্থীরা মধু, পায়েস, বিভিন্ন ফলমূল আর ছোয়েন দান করেন। সন্ধ্যায় বিহারে বিহারে পরিবার, গুরুজন, দেশ ও জাতির মঙ্গল কামনায় প্রদীপ জ্বালিয়ে প্রার্থনার আয়োজন রয়েছে। প্রবারণা পূর্ণিমার আগে এবং ভিক্ষুদের 3 মাস বর্ষাবাসের মাঝামাঝি পালিত হয় মধু পূর্ণিমা। এই পবিত্রময় পূর্ণিমা তিথিতে মধুসহ নানাদের ফল পূজা করে এবং শির সমাধি প্রজ্ঞা ধারণ করে বিশ্বশান্তি, মৈত্রী, মঙ্গল কামনা করি এবং সেই সাথে জগতের সকল প্রাণীর সুখী হোক ওই প্রত্যাশা করে আমরা এই দিনটি পালন করে থাকি। এবার একটু সরাসরি যুক্ত হয়ে আনুষ্ঠানিকতার খবর আপনাদের জানাবো। বান্দরবানে আছেন আমার সহকর্মী বাটিং মার্মা। বাটিং, মধু পূর্ণিমা উপলক্ষে এখন কি কি আনুষ্ঠানিকতা চলছে? দেশবাসীকে শুভ মধু পূর্ণিমা। এই মুহূর্তে চলছে হচ্ছে আপনার হাজার প্রদীপ প্রজ্বলন। আপনার এখানকার গায়ক গায়িকা
জাতির মঙ্গল কামনায় তারা সমবেত প্রার্থনা করছেন এবং প্রার্থনা শেষে তারা এই হাজার প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে যে সকলের নিজের পরিবারের এবং সকলের মঙ্গল কামনায় প্রদীপ প্রজ্বলন চলছে এই মুহূর্তে এবং এই আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে হয়তো আজকে আমাদের এই মধু পূর্ণিমা শেষ হবে। তবে আপনার এই যে আজকে যে বর্ষা মাসের মধ্য দিয়ে যে মধু পূর্ণিমা পালিত হচ্ছে, অর্থাৎ আজকে ভাদ্র মাসের পূর্ণিমা তিথিতে কিন্তু এই মধু পূর্ণিমা পালন করে থাকে আমরা বৌদ্ধ ধর্মাবলম্বীরা। কারণ বৌদ্ধ ধর্মাবলম্বীরা বিশ্বাস করে যে তারা ইহলোকে যদি কোনো ভালো কাজ করে তাহলে অবশ্যই পরলোকে গিয়ে তারা দেব দেবীর কুলে জন্মগ্রহণ করবে। এই বিশ্বাসে কিন্তু তারা এই পুণ্য সঞ্চয় করছে আজকে এই মধু পূর্ণিমার মধ্য দিয়ে। ছোঁয়া জি, এবং আপনার মাধ্যমে আমরা সেখানকার আনুষ্ঠানিকতার এক ঝলক দেখছিলাম। ধন্যবাদ আপনাকে যোগ দেওয়ার জন্য। অর্থ পাচার ঠেকানো এবং রেমিটেন্স প্রবাহ বৃদ্ধি পাওয়ায় দেশের রিজার্ভের পরিমাণ বেড়েছে বলে জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুর। বিকেলে রাজধানীর একটি হোটেলে অর্থনীতিতে প্রবাসীদের অবদান নিয়ে এক সেমিনারে তিনি বলেন, অর্থনীতিতে স্থিতিশীলতা ফিরিয়ে আনার চেষ্টা চলছে। রেমিটেন্স প্রবাহ 29% বেড়েছে বলে জানান গভর্নর। দেশের অর্থনীতিতে প্রবাসীদের অবদানের কথা তুলে ধরেন তিনি। 5টি লোকসানি ব্যাংককে একীভূত করে একটি ইসলামী ব্যাংক গঠনের উদ্যোগ নেওয়া হয়েছে বলেও জানান ডক্টর আহসান এইচ মনসুর। আরও জানান, ব্যাংক লোকসান করলে মালিক ও কর্মকর্তারা লভ্যাংশ পাবেন না। অর্থ পাচার যেটা হুন্ডির মাধ্যমে হতো সেটা এখন কম যাচ্ছে, ফলে ওই টাকাটা বাংলাদেশে আসছে, যে কারণে আমরা রেমিটেন্সের একটা বিশাল ঊর্ধ্বগতি দেখতে পেয়েছি। এক্সচেঞ্জ রেটের জাতাকলে প্রবাসীরা এজন্য বছরে 16,000 কোটি টাকা রেমিটেন্স হারাচ্ছে বাংলাদেশ, এমন মন্তব্য করেছেন এই খাত সংশ্লিষ্টরা। রাজধানীর একটি হোটেলে মিট দ্য প্রেসে জানানো হয়, 2024 সালে বাংলাদেশে প্রবাসীরা রেমিটেন্স পাঠিয়েছেন $26.9 বিলিয়ন, যার মধ্যে প্রায় 16,200 কোটি টাকা অতিরিক্ত খরচে হারিয়ে গেছে। এই অঙ্ক বাংলাদেশের বার্ষিক বাজেটে প্রায় 2.025% এবং জিডিপির প্রায় 0.33% সমান। অনুষ্ঠানে বক্তব্য রাখেন আন্তর্জাতিক ফিনটেক কোম্পানি ও মানি ট্রান্সফার অ্যাপ NALA বাংলাদেশের হেড অব গ্রোথ মাহমুদুল হাসান। ঢাকায় গণভবনে জুলাই জাদুঘরের সংগ্রামের সব স্মৃতি সংরক্ষণ করা হবে বলে জানিয়েছেন গৃহায়ন ও গণপূর্ত উপদেষ্টা আদিলুর রহমান খান। সকালে নাটোরের গাড়িখানায় শহরের ভবানীগঞ্জে নির্মিত জুলাই শহীদ স্মৃতিস্তম্ভ উদ্বোধনী অনুষ্ঠানে উপদেষ্টা জানান, সারা দেশে শহীদদের কবরগুলো বাঁধানোর চেষ্টা করা হচ্ছে। এছাড়া আহতদের চিকিৎসায় সর্বোচ্চ ব্যবস্থা নিয়েছে সরকার। ফ্যাসিবাদ পরাজিত হয়েছে, তবে তাদের ষড়যন্ত্র এখনও থেমে নেই বলে মন্তব্য করেন উপদেষ্টা। ষড়যন্ত্র ঠেকাতে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান আদিলুর রহমান। ঢাকায় গণভবনে সেখানে সমস্ত স্মৃতি, সমস্ত সংগ্রামের গাথা এবং সমস্ত ভয়াবহ অন্যায়ের চিহ্নগুলা সেখানে সংরক্ষণ করা হবে। সারা দেশে যে শহীদ স্মৃতিস্তম্ভ সেটাই শুধুমাত্র শহীদদের স্মৃতি ধরে রাখার জন্য নয়, জুলাই জাদুঘরও এর অংশ। সোহাগ পরিবহনের কাউন্টারে হামলার ঘটনার মূল আসামি বেলাল তালুকদার সহ প্রধান 2 সহযোগীকে গ্রেফতার করেছে র্যাব। রাজধানীর হাতিরঝিল থানাধীন আমবাগান এলাকা থেকে বিল্লাল তালুকদার ও কেরানীগঞ্জ থানাধীন মডেল টাউন এলাকা থেকে বাপ্পিকে গ্রেফতার করেছে র্যাব। গত 3 সেপ্টেম্বর রাত 11টার দিকে মালিবাগে সোহাগ পরিবহনের কাউন্টারে 50 থেকে 60 জন লোক দলবদ্ধ হয়ে চাপাতি রামদা নিয়ে হামলা চালায়। এ ঘটনায় সোহাগ পরিবহনের সিকিউরিটি অফিসার বাদী হয়ে গত 4 সেপ্টেম্বর 16 জনের নাম উল্লেখ করে এবং 15 থেকে 20 জন অজ্ঞাতনামাকে আসামি করে রমনা মডেল থানায় মামলা করেন। টাঙ্গাইলে বক্তব্য দেওয়ার সময় হঠাৎ অসুস্থ হয়ে পড়েছেন কৃষক শ্রমিক জনতা লীগের প্রতিষ্ঠাতা সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী। দুপুরে সখীপুরে দলটির বর্ধিত সভায় অংশ নিয়ে বক্তব্য রাখেন তিনি, তবে গরমের কারণে কিছুক্ষণ পরই অসুস্থ হয়ে পড়েন। পরে দলের নেতাকর্মীরা তাকে সখীপুরের বাসায় নিয়ে প্রাথমিক চিকিৎসা দেন। এর আগে বঙ্গবীর বলেন, আওয়ামী লীগ বা শেখ হাসিনা নয়, বরং কৃষক শ্রমিক জনতা লীগ জয় বাংলা ও বঙ্গবন্ধু চায়। তিনি বলেন, মুক্তিযোদ্ধাদের অসম্মান করলে শুধু বঙ্গবন্ধু নয়, জিয়াউর রহমানও অসম্মানিত হন।
যারা নিজেদের অস্তিত্ব নিয়ে সন্দিহান তারাই পিআর পদ্ধতি নির্বাচন চায়, এমন মন্তব্য করেছেন বিজিএমইএ এর পরিচালক ডক্টর রশিদ আহমেদ হোসাইনি। বিকেলে কুমিল্লা লাকসামে বিএনপির 31 দফা বর্তমান প্রেক্ষাপট ও করণীয় নিয়ে সুধী সমাবেশ হয়। সমাবেশ শেষে বিজিএমইএ এর পরিচালক বলেন, যতদিন নির্বাচিত সরকারের হাতে ক্ষমতা না আসবে ততদিন দেশের উন্নতি বা এলডিসি গ্র্যাজুয়েশন হবে না। নির্বাচনের জন্য জনগণের এত ত্যাগ। নির্বাচন ফেব্রুয়ারিতে না হলে 5 আগস্টের স্বপ্ন পূরণ হবে না বলেও মন্তব্য করেন তিনি। এ সময় বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। নির্বাচন সামনে আসছে, নির্বাচন হবে, নির্বাচনের জন্য কিন্তু আমাদের ত্যাগ, এত রক্ত, বাকস্বাধীনতা, ভোটাধিকারের জন্য। আমরা মনে করি এই নির্বাচন হবে, সেটা ফেব্রুয়ারিতে হবে এবং আমরা বারবার আমাদের বিভিন্ন মহল থেকে আমরা এই দাবি উপস্থাপন করি। বিএনপির 47তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে দেশের বিভিন্ন জেলায় মিছিল ও সভা করেছেন দলটির নেতাকর্মীরা। গাজীপুরে গাছা থানা 37 নং ওয়ার্ড বিএনপি ও সহযোগী সংগঠনের উদ্যোগে দোয়া ও আলোচনা সভার আয়োজন করা হয়। অনুষ্ঠানটি পরিচালনা করেন 37 নং ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী আব্দুল আউয়াল সরকার। এ সময় প্রধান অতিথি ছিলেন টঙ্গী পূর্ব থানা বিএনপির সভাপতি সরকার জাবেদ আহমেদ সুমন। অনুষ্ঠানে খালেদা জিয়ার রোগমুক্তি ও সুস্থতা কামনায় দোয়া করা হয়। এদিকে মুন্সিগঞ্জের টঙ্গীবাড়ি উপজেলা বিএনপির আয়োজনে আলোচনা সভা ও শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় বিএনপির যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট আব্দুল সালাম আজাদ। উপজেলা বিএনপির সভাপতি আলী আজকর রিপন মল্লিকের সভাপতিত্বে বক্তব্য রাখেন বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতারা। যুক্তরাজ্যের মন্ত্রিসভায় এসেছে ব্যাপক রদবদল। উপপ্রধানমন্ত্রী, স্বরাষ্ট্র ও পররাষ্ট্রমন্ত্রী সহ বেশ কিছু পদে আনা হয়েছে পরিবর্তন। মূলত কর ফাঁকির অভিযোগে ব্রিটিশ উপপ্রধানমন্ত্রীর দায়িত্ব থেকে সরে দাঁড়িয়েছেন অ্যাঞ্জেলা রেনার। এরপরই গুরুত্বপূর্ণ পদগুলো আসে বদল, যাকে কেইর স্টারমারের শাসনামলে বড় পদক্ষেপ হিসেবে দেখছেন অনেকে। যুক্তরাজ্যের নতুন স্বরাষ্ট্রমন্ত্রী শাবানা মাহমুদ। মন্ত্রিপরিষদে ব্যাপক রদবদলের পর ইত্তেফে কুপারের স্থলাভিষিক্ত হন পাকিস্তানি বংশোদ্ভূত এই রাজনীতিক। শুধু স্বরাষ্ট্র নয়, বদল এসেছে উপপ্রধানমন্ত্রী এবং পররাষ্ট্র মন্ত্রণালয়েও। বর্তমান পররাষ্ট্রমন্ত্রী ডেভিড ল্যামিকে উপপ্রধানমন্ত্রী হিসেবে পদোন্নতি দেওয়া হয়েছে। তার স্থলাভিষিক্ত হন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী। অপরদিকে কুপারের পদে বসেছেন সাবেক বিচারমন্ত্রী। তারা সবাই প্রধানমন্ত্রী কেইর স্টারমারের আস্থাভাজন। নতুন ওয়ার্ক অ্যান্ড পেনশনস বিষয়ক মন্ত্রী হয়েছেন প্যাট ম্যাকফেডেন। হাউজিং সেক্রেটারির পদ পেয়েছেন সাবেক পরিবেশ মন্ত্রী স্টিভ রিড। নতুন ব্যবসা বিষয়ক মন্ত্রীর দায়িত্ব পেলেন পিটার কাইল। এছাড়াও পরিবেশ, বিজ্ঞান ও সংস্কৃতি মন্ত্রণালয়েও দেখা যাবে নতুন মুখ। শুক্রবার কর ফাঁকি দেওয়ার অভিযোগে পদত্যাগ করেন ব্রিটিশ উপপ্রধানমন্ত্রী অ্যাঞ্জেলা রেনার। দীর্ঘদিন ধরে প্রশ্ন তোলা হলেও সরকার প্রধানের ছিল সমর্থন। তবে স্বাধীন তদন্ত কমিশনের রিপোর্টে প্রমাণিত হয় কর ফাঁকির ইস্যুটি। অভিযোগ স্বীকার করে পদত্যাগপত্র জমা দেন রেনার। এরপরই মন্ত্রিসভা ঢেলে সাজানোর সিদ্ধান্ত নেন স্টারমার। তার এ পদক্ষেপকে দীর্ঘ অস্থিরতার পর বড় পরিবর্তন হিসেবে দেখা হচ্ছে। প্রাণপ্রতিম কুণ্ডু, যমুনা নিউজ। আর দর্শক, এ ছিল আজকে সব খবরের আয়োজনে। এতক্ষণ যারা সঙ্গে ছিলেন সবাইকে ধন্যবাদ।